হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমি, ভারতীয় অর্থনীতির রিভিশন ক্লাসের একেবারে প্রথম ক্লাস। ইন্ডিয়ান ইকোনমি কি বিভাগে বিভক্ত, এর অর্থ কী, বিভিন্ন টাইপের যে ডিভিশন রয়েছে অর্থনীতির সেগুলো সম্পর্কে জানব এবং তারপর চলে যাব ন্যাশনাল ইনকাম অধ্যায়ে। তো প্রথমত অর্থনীতি কাকে বলা হয় বা অর্থনীতি, এই যে আমরা বলি ইকোনমি, ইকোনমি এই শব্দটা কোথা থেকে এসছে বা এই শব্দের অর্থ কী, সাধারণত এরকম ধরনের প্রশ্ন আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি। তো আমরা যেটাকে ইকোনমিক্স বলছি সেটা একটা গ্রিক শব্দ যেটা এসছে ওইকস থেকে এসছে। ওইকস এর অর্থ হচ্ছে হোম, ঐকো এর অর্থ হচ্ছে হোম, নোমোস মানে হচ্ছে ম্যানেজমেন্ট, অর্থাৎ আমরা অর্থনীতির যে অর্থটা দাঁড়ায়, অর্থনীতির যে মিনিংটা দাঁড়ায় সেটা অর্থ হচ্ছে হোম ম্যানেজমেন্ট। ওকে, তো এরকম ধরনের কোয়েশ্চেন মাঝে মধ্যে দেখতে পাওয়া যায়। অর্থনীতি যেহেতু গোড়ার বিষয়, তো গ্রিক শব্দ থেকে এসছে এবং অর্থনীতি যে মিনিংটা দাঁড়ায় সেটা হচ্ছে হোম ম্যানেজমেন্ট। ডেফিনিশনে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে এক ধরনের স্টাডি যেখানে অর্থ কিভাবে ব্যবহার করা হয় আমাদের মাইক্রো ইকোনমিতে এবং ম্যাক্রো ইকোনমিতে, এর পুরো যে ম্যানেজমেন্ট সিস্টেমটা, সেই সিস্টেমটা সম্পর্কে আমরা পড়াশোনা করি, সেই বিষয়টা সম্পর্কে আমরা জানতে পারি। এবার তাহলে প্রশ্ন আসবে যে মাইক্রো ইকোনমিক্স কাকে বলা হবে আর ম্যাক্রো ইকোনমিক্স কাকে বলা হবে। মাইক্রো ইকোনমিক্স কাকে বলা হবে, যখন মাইক্রো শব্দের অর্থ কি, ক্ষুদ্র, ছোট, যখন ছোট লেভেলে, যখন ক্ষুদ্র লেভেলে, যখন একেবারে একজন সাধারণ মানুষ বা একটা সাধারণ ফার্মের সম্পর্কিত বিভিন্ন বিষয়, তার ইনকাম, তার এক্সপেন্ডিচার, তার খরচ, এই সমস্ত বিষয়ে আমরা যখন আলোচনা করছি তখন আমরা তাকে বলছি মাইক্রো ইকোনমিক্স। একজন ইন্ডিভিজুয়ালের ব্যবহার, সে সেই অর্থনীতিকে কিভাবে দেখে, তার চাহিদা কেমন, এই সমস্ত বিষয় একেবারে ইন্ডিভিজুয়াল লেভেল, একটা ব্যক্তি বিশেষে আমরা যখন আলোচনা করছি, পরিবার, একটা নির্দিষ্ট পরিবার সম্পর্কে আলোচনা করছি, তখন সেটা মাইক্রো ইকোনমিক্সের বিষয় আসছে। আর সমস্ত দেশের আমরা যখন আলোচনা করছি, বৃহৎ ক্ষেত্র জুড়ে যখন আলোচনা করছি, তখন সেটা ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে আসছে। অর্থাৎ বৃহৎ অংশের একটা দেশের জিডিপি কীরকম হবে, সেই দেশটাতে মূল্যবৃদ্ধি কীরকম চলছে, সরকারের পলিসি কীরকম, এই সব বিষয়ে যখন আলোচনা করা হবে তখন সেটা আসবে ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে। তাহলে মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স এই দুটো বিষয় জানলাম, খুব ইজি। আমরা মাইক্রো শব্দের অর্থ থেকেই শব্দার্থ করতে পারি এবং ম্যাক্রো শব্দ অর্থ থেকেই শব্দার্থটা করতে পারি। এবার অর্থনীতি কি কি ধরনের হয়ে থাকে, টাইপস অফ ইকোনমি। অর্থনীতি বলতে এখানে আমরা ম্যাক্রো ইকোনমিক্সই বোঝাবো এবং সেখানে একটা দেশের অর্থনীতি কি ধরনের হয়ে থাকে সেটাই হচ্ছে টাইপ অফ ইকোনমি আমরা বলছি। সেটা কি কি হয়ে থাকে, একটা হচ্ছে সোশিয়ালিস্ট ইকোনমি, আর একটা হচ্ছে মিক্সড ইকোনমি, আর একটা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি। সোশিয়ালিস্ট ইকোনমিতে কি হয়, এখানে স্টেট বা আমরা যেটাকে সরকার বলে থাকি, গভর্নমেন্ট বলে থাকি, তার কন্ট্রোলটা থাকে বেশি, পুরোপুরি তার কন্ট্রোল থাকে। অর্থাৎ যা কিছু উৎপাদন হবে, যা কিছু সমস্ত কিছু প্ল্যানিং হবে, অর্থনৈতিক পরিকল্পনা হবে, বা আমরা যেগুলো উৎপাদন করছি সেগুলো কিভাবে ডিস্ট্রিবিউশন করা হবে, সব কিছুর উপর সরকারের নিয়ন্ত্রণ থাকবে, সেইটাকে বলা হচ্ছে সোশিয়ালিস্ট ইকোনমি। সমাজতান্ত্রিক অর্থনীতি আমরা বাংলাতে বলি সোশিয়ালিস্ট ইকোনমি। আর ক্যাপিটালিস্টটা হচ্ছে সোশিয়ালিস্টের ঠিক উল্টো, এখানে মালিকানা থাকে প্রাইভেট, এখানে সরকারের কিন্তু কোনো নিয়ন্ত্রণ থাকছে না, বাজারের ওপর, অর্থনীতির ওপর সরকার আলাদা করে কোনো নিয়ন্ত্রণ আরোপ করছে না, সেটাকে আমরা বলছি ক্যাপিটালিস্ট ইকোনমি, বা যেটাকে আমরা বাংলায় বলি বাজার অর্থনীতি। বাজারের ওপর ছাড়া আছে, বাজার ডিপেন্ড করবে, যখন চাহিদা বাড়বে তখন দ্রব্যের দাম বেড়ে যাবে,
যখন চাহিদা কমবে তখন দ্রব্যের দাম কমে যাবে। এরকম পুরোপুরি বাজারের ওপর দাম নিয়ন্ত্রণের ওপর সরকার সোশ্যালিস্ট ইকোনমিতে সরকার কি করে, সরকার বলতে পারে বা বলে দেয় যে তোমাদের দাম এইটা রাখতে হবে, এর বেশি করা যাবে না, তাতে সাধারণ মানুষের অসুবিধা হবে। এটা কিন্তু সোশ্যালিস্ট ইকোনমিতে করা যায়, কিন্তু ক্যাপিটালিস্ট ইকোনমিতে এটা করা যায় না। সেখানে বাজার যেরকম কথা বলবে সেরকমভাবেই কিন্তু মানুষকে চলতে হবে। এটা কি বলা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি। তো সোশ্যালিস্ট আর ক্যাপিটালিস্ট ইকোনমি একে উভয়ের পুরোপুরি বিপরীত মেরুতে অবস্থিত। আর মিক্সড ইকোনমিটা কি, মিক্সড মানে হচ্ছে এখানে মিশ্রিত। তাহলে গভর্নমেন্ট কন্ট্রোল আর প্রাইভেট কন্ট্রোল এই দুটো যখন মিক্স থাকছে কোনো অর্থনীতিতে, কিছুটা সরকার নিয়ন্ত্রণ করছে, কিছুটা প্রাইভেট সেক্টর নিয়ন্ত্রণ করছে, এই দুটো সরকার এবং বেসরকারি সংস্থার যখন সহাবস্থান দেখা যাচ্ছে তখন আমরা সেটাকে বলছি মিক্সড ইকোনমি। তো এইভাবে খুব সিম্পলি আমরা এগুলোকে ব্যাখ্যা করতে পারি। আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে জিজ্ঞাসা করা হয় কোয়েশ্চেনে যে ক্লোজড ইকোনমি কাকে বলা হয়। ক্লোজড ইকোনমি কাকে বলা হয়, এটা অনেকেই বলতে পারবে নিশ্চয়ই। আমি জিজ্ঞাসা করব ক্লোজড ইকোনমি কাকে বলা হয়। ক্লোজড ইকোনমি কাকে, বাইরে থেকে হ্যাঁ কোনো এক্সপোর্ট ইম্পোর্ট যদি কোনো দেশ যদি না করে, হ্যাঁ তাহলে তার ইকোনমিটা ক্লোজড ইকোনমি বলে। ক্লোজড ইকোনমি বলে যেখানে এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে না, একেবারে ক্লোজড মানে বাইরের সাথে তার কোনো সম্পর্ক নেই, একেবারে তার দরজা বন্ধ। সেই দেশটা যা উৎপাদন করছে সব নিজের দেশের মধ্যেই সব উৎপাদন হচ্ছে, বাইরে দেশের সাথে সে তো না জিনিস পাঠাচ্ছে সেখান থেকে, না জিনিস কোনো জায়গা থেকে আনছে। এটাই হচ্ছে ক্লোজড ইকোনমি। ওপেন ইকোনমিটা ঠিক এর বিপরীত, অর্থাৎ বিভিন্ন দেশের সাথে বাণিজ্য থাকে, বিভিন্ন দেশের সাথে সে এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকে, তো সেটাকে ওপেন ইকোনমি বলা হয়। তো কোনো দেশই বর্তমানে এরকম ক্লোজড ইকোনমি থাকে না, কারণ ক্লোজড ইকোনমি একটা ভয়ঙ্কর জিনিস। একটা দেশে তো স্বনির্ভর হতে পারে না পুরো, কোনো না কোনো দেশের সাথে তাকে বাণিজ্য করতেই হবে, নির্ভরশীল হতেই হবে। তো যাই হোক, এটা জাস্ট সংজ্ঞাতে আমরা বলে থাকি ওপেন ইকোনমি, ক্লোজড ইকোনমি, এরকমভাবে আমরা এটা বলে থাকি। আচ্ছা, এবার এখানে আরেকটা জিনিস আছে, অর্থনীতির বিভিন্ন সেক্টরগুলো আসে। আমি ন্যাশনাল ইনকাম বা আরও অন্যান্য, আমি ট্যাক্সেশনটাও আজকে আশা করছি কভার করে ফেলতে পারবো ন্যাশনাল ইনকামের পর। খুব গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু খুবই ইজি। ইকোনমিক্স হচ্ছে আমাদের বাস্তব জীবনের সাথে সম্পর্কিত, প্রাত্যহিক জীবনের সাথে সম্পর্কিত একটা বিষয়, সুতরাং এটা কখনোই কঠিন বিষয় নয়। আচ্ছা, তাহলে সেক্টর অফ ইকোনমি, টাইপ হলো সেক্টর। কতগুলো সেক্টর হয়, আমরা অর্থনীতিকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। অর্থনৈতিক যে কাজগুলো হয়, যে কাজগুলো অর্থনৈতিক কাজ হয়, অর্থনৈতিক কাজ কোনগুলো, যেখানে যে সমস্ত কাজে সে কিন্তু তার কাজের পারিশ্রমিক হিসেবে কোনো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সে পাচ্ছে, সেইগুলো কিন্তু অর্থনৈতিক কাজ। কেউ যদি ভলেন্টিয়ারিলি কিছু কাজ করে, সেখানে সে অর্থ নিচ্ছে না, তাহলে কিন্তু সেটা কোনো ইকোনমিক কাজের মধ্যে, ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে ধরা হবে না। যেমন কেউ কোনো হাউসওয়াইফ আছেন, তিনি বাড়িতে নিজের মতোই কাজকর্ম করছেন, তিনি কিন্তু কোনো মান্থলি ওয়েজ পাচ্ছেন না, কোনো কিছু তিনি পাচ্ছেন না, তাহলে সেটা কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে ধরা হবে না। তো এরকম বিভিন্ন বিষয় দিয়ে জিজ্ঞাসা করা হয় কোয়েশ্চেনে, কোনটা ইকোনমিক অ্যাক্টিভিটি, কোনটা অ্যাক্টিভিটি নয়, তো বিষয়টা বুঝতে হবে। আচ্ছা, তো এই যে কাজগুলো হচ্ছে, বিভিন্ন সেক্টরগুলো কী কী, অর্থনীতির বিভিন্ন সেক্টর আছে। মূলত তিনটে সেক্টর আমরা ধরে থাকি, একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, আরেকটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর, আর একটা টারশিয়ারি সেক্টর। তো প্রাইমারি সেক্টর কোনটা? প্রাইমারি সেক্টর হচ্ছে যেগুলো হচ্ছে নেচার, আমাদের যে প্রকৃতি রয়েছে, প্রকৃতির সাথে নিবিড়ভাবে সংযুক্ত যেসব কাজগুলো করা হয়, একেবারে সরাসরি প্রকৃতির সাথে সংযুক্ত যেগুলো, সেগুলো হচ্ছে প্রাইমারির মধ্যে পড়ে। প্রাইমারির মধ্যে তাহলে কী কী পড়বে? এগ্রিকালচার পড়বে, এগ্রিকালচার, কৃষিকাজ করায়, সেটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। আচ্ছা, আর কি পড়বে? কৃষিকাজ ছাড়া আর কি পড়বে? ফিশিং, ফুয়েল, মেটাল, ঠিক আছে, ফিশিং, মাছ ধরা, মাছ আহরণ করা, মাছ বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ। আমি এরপরেই আসছি বিষয়টা। ফিশিং অর্থাৎ যেগুলো যারা কিনা জীবিকা নির্বাহ করেন, যাদের নিজের খাদ্যের প্রয়োজনে মাছ ধরে থাকেন, সেটা। মাইনিং অর্থাৎ খনিজ আহরণ, খনিজ দ্রব্য খনিতে যারা কাজ করেন, সেইটাও কিন্তু প্রাইমারি অ্যাক্টিভিটির মধ্যে পড়ে।
বিভিন্ন যারা দ্রব্য সংগ্রহ করেন বিভিন্ন বনাঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে যারা জীবিকা নির্বাহ করেন, বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা, তারাও প্রাইমারি অ্যাক্টিভিটি করে থাকেন। তাহলে প্রকৃতির সাথে সংযুক্ত যে কাজগুলো সেগুলোকে বলা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভিটি বা প্রাথমিক কার্যকলাপ। প্রাথমিক কার্যকলাপ। আর সেকেন্ডারি অ্যাক্টিভিটি কোনগুলো? দ্বিতীয় স্তরে কার্যকলাপ কোনগুলো? যেখানে কিছু ম্যানুফ্যাকচারিং এর সাথে বিষয়টা সংযুক্ত, অর্থাৎ কিছু উৎপাদন করা হচ্ছে, কিছু দ্রব্য উৎপাদন করা হচ্ছে, যেখানে প্রসেসিং করা হচ্ছে, যেখানে সেইগুলোকে বলা হচ্ছে সেকেন্ডারি প্রোডাকশন। যেমন কোনগুলো আমরা বলতে পারি, ধরা যাক এগ্রিকালচারে কিছু ফল উৎপাদন করা হলো, সেটাকে আমরা কারখানাতে জ্যাম, জেলি এসব বানানো হচ্ছে। তো এইখানে আবার মাইনিং করে লোহা ইস্পাত, লৌহ ইস্পাত, লোহা যে আকরিক লোহা সেটা তোলা হলো মাইনিং করে। আর লৌহ ইস্পাত কারখানায় আমরা ইস্পাত তৈরি করছি, কোনো ম্যানুফ্যাকচারিং করছি, তখন সেটা হয়ে যাচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভিটি। তো এই সমস্ত যেগুলো প্রসেসিং হচ্ছে, অর্থাৎ সরাসরি এগুলো কারখানায় সমস্ত বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে যেগুলো উৎপাদন করা হচ্ছে, সেগুলো হচ্ছে সব সেকেন্ডারি অ্যাক্টিভিটি। ওকে। আর টারশিয়ারি কোনগুলো? ব্যাংকিং। হ্যাঁ, টারশিয়ারি হচ্ছে সরাসরি আমরা যেটাকে ওকে, হ্যাঁ একদম একদম পরিষেবা। পরিষেবা যেটা সেটা হচ্ছে সব টারশিয়ারি, অর্থাৎ বাণিজ্য হতে পারে, সমস্ত রকম বাণিজ্য, পরিবহন বাণিজ্য। এইবার এগ্রিকালচারকে আমরা বলছি প্রাইমারি অ্যাক্টিভিটি। কিন্তু কেউ যদি বাণিজ্যের কারণে এগ্রিকালচার করে থাকে, অর্থাৎ ব্যবসা করবে, সে বাণিজ্য করবে, তখনই কিন্তু সেটা চলে আসে টারশিয়ারিতে। ওকে, এটা বুঝতে হবে। ফিশিং যখন ব্যাপকভাবে অনেক বাণিজ্যিকভাবে ফিশিং হয়, আমাদের দেশে একটু কম হয়, কিন্তু অনেক দেশ রয়েছে যেখানে বাণিজ্যিকভাবে ব্যাপক পরিমাণে মাছ ধরা হয়, সামুদ্রিক মাছ ধরা হয় বা বিভিন্ন অন্তর্দেশীয় মাছ ধরা হয়। তো এইগুলো যখন বাণিজ্যের উদ্দেশ্য হচ্ছে, তখন কিন্তু সেটা টারশিয়ারির মধ্যে চলে আসবে। এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। তো যখনই কোনো কিছু বাণিজ্য করা বোঝাচ্ছে, পরিষেবা দেয়া বোঝাচ্ছে, সমস্ত কিছু সেগুলো কিন্তু টারশিয়ারির মধ্যে, অর্থাৎ টারশিয়ারির মধ্যে কিন্তু অধিকাংশ কাজগুলো, বেশি কাজগুলো আমরা দেখতে পাবো টারশিয়ারির মধ্যে পড়ছে। এবং আমরা যদি দেখি আমাদের জিডিপি, আমাদের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তার অধিকাংশ পার্সেন্টেজ কিন্তু টারশিয়ারি থেকেই আসে, তৃতীয় সেক্টর থেকেই আসে। আরও দুটো সেক্টর রয়েছে, একটা হচ্ছে কোয়াটারনারি, একটা হচ্ছে কুইনারি। এই দুটো অ্যাক্টিভিটি লোকজনের সংখ্যা কম, এগুলো একেবারে সবচেয়ে উঁচু লেভেলের কাজকর্ম যেগুলো, সেইগুলো হয়। বৌদ্ধিক কাজ যেগুলো লাগে, এটা 0.5% পপুলেশনের এর সাথে সংযুক্ত থাকে। অর্থনীতির যেহেতু আমরা অধিকাংশ মানুষের সাথে সম্পর্কযুক্ত জিনিসগুলো আলোচনা করি, সেজন্য এই দুটো অর্থনীতির মধ্যে সাধারণত ধরা হয় না। তো এই কারণে প্রাইমারি, সেকেন্ডারি আর টারশিয়ারি এই তিনটে অ্যাক্টিভিটি এর মধ্যে আসে। ওকে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যাক্টিভিটি নিয়ে আর কোনো সমস্যা আশা করছি থাকবে না। এরপর আমরা চলে যাব ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকামটা আজকে আমরা রিভিশন দিয়ে নেব। ন্যাশনাল ইনকাম অর্থাৎ জাতীয় আয়। ন্যাশনাল ইনকাম, জাতীয় আয় বলতে কি বুঝবো আমরা? খুব পরিষ্কারভাবে বলতে পারলে কেউ বলতে পারো, পরিষ্কারভাবে বলতে হবে ন্যাশনাল ইনকাম বিষয়টা কি। পুরো দেশের মধ্যে যে উপার্জনটা, পুরো দেশের মধ্যে উপার্জনটাকে ন্যাশনাল ইনকাম বলা হয়। কতদিনকার, কত বছরের, কোন সময়ের, সমস্ত কিছু পরিষ্কার হলো। আমি বলছি, ওকে, একটা ন্যাশনাল ইনকাম মানে জাতীয় আয়, অর্থাৎ জাতীয় বলতে এখানে কোনো দেশের কথা বোঝাচ্ছে, দেশের জাতীয় আয়। জাতীয় আয় অর্থাৎ একটা নির্দিষ্ট দেশ, পার্টিকুলার তার একটা বাউন্ডারি আছে, সেই দেশটার বাউন্ডারি আছে, তার মধ্যে বিভিন্ন মানুষ রয়েছে, এদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এই দেশের আয় বললে তো হয় না, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, যেটা আমরা বলি যে 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত আমাদের অর্থবর্ষ হয়। অর্থবর্ষ এই নির্দিষ্ট সময়ের মধ্যে, এটা যদি আমরা ভারতের ক্ষেত্রে যদি ধরি, এই নির্দিষ্ট অর্থবর্ষের মধ্যে, একটা বছরের মধ্যে আমাদের দেশে যা কিছু দ্রব্য আর পরিষেবা, দ্রব্য এবং পরিষেবা উৎপাদন হচ্ছে, এদের মোট যে অর্থমূল্য, এদের মোট যে ভ্যালু ইন রুপি টার্ম, এদের যে অর্থমূল্য, সেইটাকে আমরা বলছি জাতীয় আয়। নির্দিষ্ট সীমারেখার মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে মোট যে দ্রব্য এবং পরিষেবা উৎপাদন হচ্ছে,
দ্রব্য বলতে বিভিন্ন দ্রব্য বিভিন্ন কারখানা নানান রকম জায়গাতে উৎপাদন হচ্ছে, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি যদি দ্রব্য উৎপাদন হয় না, তো এই যে দ্রব্য তৈরি হচ্ছে সেইগুলো। আর পরিষেবা, টারশিয়ারিতে যেমন পরিষেবা দেওয়া হচ্ছে, দ্রব্য তৈরির বিষয়টা সেখানে আসছে না। তো এই দুটোর যে অর্থমূল্য, এই দুটোর যে ভ্যালু, সেটাকে বলা হচ্ছে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম। এখন প্রশ্ন আসবে, আমাদের দেশের মধ্যে অনেক বিদেশি আছেন, বসবাস করেন, অনেক বিদেশি আছেন যারা আমাদের দেশে বসবাস করেন, বা বিদেশি অনেক কারখানা, বিদেশি অনেক কোম্পানি আমাদের দেশে আছে, তারা ইনকাম করছে। এইবার তারা আমাদের দেশে ইনকাম করছে, কিন্তু তারা তো তাদের দেশে অর্থটা নিয়ে চলে যাচ্ছে। আমাদের দেশে যারা ইনকাম করছে তারা তাদের দেশে অর্থটা নিয়ে যাচ্ছে, তারা তো এখানে সব কিছু খরচ করতে নাও পারে, তারা বিদেশি। তাহলে আমাদের যে জাতীয় আয়, আমাদের যে ন্যাশনাল ইনকাম, যেটাকে আমরা জিডিপি বলে থাকি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটাকে বলে থাকি, সেখানে সমস্ত বসবাসকারী মানুষ, আমাদের দেশে যারা নাগরিক তারা বিদেশে বসবাসকারী সমস্ত মানুষের, এই জন্য আমরা কিন্তু দেশি বিদেশি টার্মটা আনছি না। জাতীয় আয় যখন জিডিপি আমরা বলছি তখন আমরা দেশি বিদেশি কথাটা আনছি না। আমাদের দেশের মধ্যে যাবতীয় ইনকাম, যা কিছু আমাদের দেশের মধ্যে উৎপাদন হচ্ছে, পরিষেবা, সব কিছুর অর্থমূল্য হচ্ছে জিডিপি। ওকে, আশা করছি জিডিপি বোঝা গেছে, জিডিপি নিয়ে কোনো সমস্যা থাকবে না। এইবার এখানে একটা সমস্যা তৈরি হচ্ছে কি, তাহলে জিডিপি থেকে তো আমরা বুঝতে পারছি না যে আমাদের দেশে আদৌ কতটা অর্থ থাকছে, আমাদের দেশে যারা বিদেশি যারা ইনকাম করছে তারা অধিকাংশ অর্থ নিয়ে তারা চলে যাচ্ছে কিনা, জিডিপি থেকে আমরা বুঝতে পারছি না। তাহলে এটা আমরা কি থেকে বুঝতে পারবো? এটা বুঝতে পারবো জিএনপি থেকে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ন্যাশনাল প্রোডাক্ট, ন্যাশনাল, যেই ন্যাশনাল কথাটা আসবে, এখানে ন্যাশনাল কথাটা ছিল ডোমেস্টিক। ডোমেস্টিক কেন বলা হচ্ছিল? কারণ নির্দিষ্ট সীমারেখার মধ্যে হচ্ছে যা কিছু সব কিছু ডোমেস্টিকের মধ্যে পড়ে যাচ্ছে। যেই ন্যাশনাল কথাটা আসবে, যেই জাতীয় কথাটা আসবে, তখনই কি সিটিজেনের কথা একটা চলে আসবে। সিটিজেন যারা ভারতের নাগরিক, যারা ভারতীয়, শুধুমাত্র তাদের ধরা হচ্ছে। যারা বিদেশি অংশ যেটা ছিল সেটা আমরা এখান থেকে বাদ দিচ্ছি। আর কি ধরছি? আমাদের দেশেও তো অনেক বিদেশি বসবাসকারী মানুষ আছে যারা আমাদের দেশের নাগরিক, তারা বিদেশে গিয়ে কাজ করছেন, আমাদের দেশেরই নাগরিক, তারা বিদেশে কাজ করছেন এবং আমাদের দেশে টাকা পাঠাচ্ছেন। এটাকে আমরা কি বলি? যারা এই যে অর্থটা পাঠান, এই অর্থটাকে কি বলা হয়? অর্থনীতি ভাষায় এটাকে কি বলা হয়? রেমিটেন্স। তো তারা রেমিটেন্স পাঠাচ্ছেন, তাদের সেই অর্থটা আমাদের দেশে পাঠাচ্ছেন, সেইটাকে আমরা ধরে নিচ্ছি। বাদ দিচ্ছি কোনটা? আমাদের দেশে যারা বসবাস করছেন বিদেশি, তাদেরটা বাদ দিচ্ছি। ধরে নিচ্ছি কোনটা? যারা আমাদের দেশের নাগরিক, যারা আমাদের সিটিজেন, যারা বিদেশে বসবাস করছেন, তাদেরটা আমরা ধরে নিচ্ছি। অর্থাৎ জিএনপিতে আমরা বলে থাকি যে সিটিজেন যারা, শুধুমাত্র যারা সিটিজেন আছেন তাদের যে ইনকাম টোটাল, এক কথা আমরা বলতে পারি সেটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে জিডিপি হচ্ছে টোটাল সমস্ত কিছু প্রোডাক্ট যা হচ্ছে আমাদের দেশের মধ্যে। সেখানে কিন্তু আমাদের দেশে যারা নাগরিক বাইরে বসবাস করছে তাদেরটা আমরা কিন্তু জিডিপিতে ধরছি না, এটা একটা বিষয়। আমরা সব কিছু আমাদের সীমারেখার মধ্যে যা ঘটছে সব ধরছি জিডিপির মধ্যে। আর জিএনপির মধ্যে শুধুমাত্র যারা ভারতীয় সিটিজেন, যারা ভারতীয় নাগরিক, তাদের আয়টাকে ধরা হচ্ছে জিএনপির মধ্যে। তো জিডিপি এবং জিএনপির মধ্যে এই তফাৎটুকু রয়েছে, এই তফাৎটুকু মনে রাখতে হবে, এই তফাৎটুকু মনে রাখলেই চলবে। এইবার আরেকটা জিনিস এখানে আসে, সেটা হচ্ছে রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপি। রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপি। রিয়েল আর নমিনাল। রিয়েল জিডিপি আর নমিনাল, এই দুটো কি? স্যার এখানে একটা আমার প্রশ্ন আছে। হ্যাঁ, বলছিলাম জিডিপি আর জিএনপির মধ্যে তাহলে জিডিপিটা সবচেয়ে বড় হচ্ছে? জিডিপিটা সবচেয়ে বড় হচ্ছে ঠিক আছে, কিন্তু এরকম কোনো নিশ্চয়তা নেই। কারণ ওই যে বিদেশিদের আয়টা আমরা ধরছি না, এরকম হতেই পারে একটা এমন একটা দেশ রয়েছে সেখানে প্রচুর মানুষ বিদেশে বসবাস করছেন। ওকে, জিডিপি জিএনপি আমরা কীভাবে বার করি? জিডিপি এক্স মাইনাস এম, টোটাল যে বিদেশের আয়টা আসছে আর
আমাদের দেশ থেকে যারা অর্থ নিয়ে যাচ্ছেন, এই যে অর্থটা এটাকে আমরা টোটাল প্লাস মাইনাস করছি, তখন আমরা জিএনপি পাচ্ছি। তো এরকম কোনো নিশ্চয়তা নেই যে আমাদের দেশে যা উৎপাদন হচ্ছে সেটাই বেশি হচ্ছে। এরকম হতেই পারে যে একটা দেশ আছে, এটা আমাদের দেশের ক্ষেত্রে হতে পারে যে জিডিপির পরিমাণটাই বেশি হবে, কারণ আমাদের দেশের ভেতরে লোক সংখ্যাটা অনেক বেশি যারা বাইরে রয়েছেন। কিন্তু এরকম কোনো পরিস্থিতি হতেই পারে যেখানে দেখা যাবে সেখানকার প্রচুর মানুষ যারা দেশে বসবাস করছেন তার প্রায় অর্ধেকেরও বেশি মানুষ বাইরে বসবাস করছেন, বাইরে থেকে ইনকাম করছেন। এরকম হতে পারে কোনো একটা ছোট দেশ রয়েছে, তো তাদের পরিস্থিতি অনুকূল খুব একটা নেই, তো তাদের ক্ষেত্রে জিএনপি বেশি হয়ে যেতেই পারে। ওকে, আমরা যেহেতু আমাদের দেশেরটা শুধু এখানে হিসাব করছি, সেখানে আমরা বলতে পারি যে জিডিপিটা আমাদের বেশি হয় জিএনপির থেকে। ওকে, বোঝা গেল? ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপি। রিয়েল জিডিপি কি, নমিনাল জিডিপিটা আগে বলি। আমাদের ধরা যাক 2020 থেকে 2020 1 এপ্রিল থেকে 2021 31 মার্চ পর্যন্ত এই টোটাল এক বছরে অর্থবর্ষে যে উৎপাদনটা হয়েছে সেটা আমরা বর্তমান যে বাজার মূল্য, বর্তমান যে ভ্যালু, সেই মূল্যে যখন হিসাব করছি সেটাকে বলা হচ্ছে নমিনাল জিডিপি। বিষয়টা কীরকম, আমরা তো দ্রব্য ধরছি, দ্রব্যের দাম ধরছি আর পরিষেবার দাম ধরছি, এই দুটোই তো পাল্টায়। সময়ের সাথে সাথে কোনো দ্রব্যের দামও পাল্টায়, পরিষেবার দামও পাল্টে যায়। এখন আজকে যে দ্রব্যটার দাম রয়েছে 100 টাকা, আগামী 1 বছর পরে 2 বছর পরে সেটা 120 টাকা, 150 টাকা এরকম দামটা বাড়বে। তো এখনকার যে বাজার মূল্য সেই হিসাবে আমরা যখন জিডিপি হিসাব করছি তখন সেটাকে আমরা বলছি নমিনাল জিডিপি বা জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। জিডিপি এরকমভাবে লেখা হয় মার্কেট প্রাইস, অর্থাৎ বর্তমান বাজারে যে দামটা চলছে দ্রব্য এবং পরিষেবার দাম, সেটাকে বলা হচ্ছে জিডিপি, নমিনাল জিডিপি বা জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। ওকে, কোনো অসুবিধা নেই। এইবার আমরা জিডিপি হিসাব করছি এরকম মার্কেট প্রাইসে, তাহলে প্রত্যেক বছর যদি দাম বেড়ে যায়, ধরা যাক আগে অর্থাৎ এই 2020-তে আমাদের দেশে 10টা মোবাইল তৈরি হতো, আবার 2021-22 অর্থবর্ষেও 10টাই মোবাইল তৈরি হয়েছে, পরিষেবা হয়েছে 10 ইউনিট, 21-এও এর পরের বছরও পরিষেবা হয়েছে 10 ইউনিট। কিন্তু আগে এই দ্রব্য আর পরিষেবার যা দাম ছিল, এখন এই দ্রব্য আর পরিষেবার দামটা তো চেঞ্জ হয়ে গেছে, কারণ মুদ্রাস্ফীতি হচ্ছে, অথচ উৎপাদন একই আছে, সেম প্রোডাকশন রয়েছে। আমরা কি দেখব, আমরা দেখব আগেকার যে জিডিপি, এখনকার জিডিপিটা বেশি। কি বলছি বোঝা গেছে? কেন বেশি? কারণ দ্রব্যের দামটা বেড়ে যাচ্ছে, প্রোডাকশন বাড়ছে না, কারখানা থেকে সেই 10টা মোবাইলই বেরোচ্ছে, এখনও 10টা মোবাইলই বেরোচ্ছে। আগের বছরও 10টা মোবাইল বেরিয়েছে, এবছরও, আগের বছর 10টা পরিষেবা বেরিয়েছে, এবছরও 10 ইউনিট পরিষেবা বেরিয়েছে। তাহলে জিডিপিটা সেম রয়েছে, কিন্তু আমরা চোখে দেখছি কি এদের দামগুলো বেড়ে গেছে। অর্থাৎ আমি জিডিপিটা বাইরে থেকে দেখে বলবো বাহ আমাদের দেশে তো বেশ জিডিপি বাড়ছে, কিন্তু বাড়ছে না কিছুই, বাড়ছে শুধু দাম। তাহলে জিডিপির হিসাবটা কিন্তু এখানে গোলমাল হচ্ছে, আমাদের দেশ এগোচ্ছে কিনা আমরা বুঝতে পারবো না। এই কারণে কি করা হয়, একটা নির্দিষ্ট বছরের দামটাকে হিসাব করা হয়, যেটা হচ্ছে বর্তমানে 2000 কত, এটা অনেকেই বলতে পারবে। আমরা জিডিপি, রিয়েল জিডিপি 2011-12, শুধু 11 বললে হবে না, 2011-12 অর্থবর্ষে যে দাম ছিল, 2011-12 অর্থবর্ষে যে দাম ছিল সেই দামটা আমরা হিসাব করছি। তাহলে 2011-12 অর্থবর্ষে এরকম 2020-তে যে দামটা ছিল মোবাইলের, তাহলে 2011-12 অর্থবর্ষে আমরা সেই দামটাই হিসাব করব 2021-এ গিয়ে বা 2022-এ গিয়ে, এটা আমি 22 ধরলাম। এইবার যখনই আমরা এই একটা বেস ইয়ার হিসাব করছি, 11-12 দাম হিসাব করছি, তখন কি দেখা যাবে, তখন দেখা যাবে যে এইখানেও 10টা উৎপাদন হয়েছিল, এখানেও 10টা উৎপাদন হয়েছিল, তাহলে উৎপাদন বাড়েনি, আমাদের দেশের জিডিপি বাড়েনি, এইটা বোঝা যাবে। এখন যদি এখানে প্রোডাকশনটা বাড়ে, তখনই আমরা বলতে পারবো যে জিডিপি বেড়েছে, বা এরকম হতে পারে কমেছে। যখন প্যান্ডেমিক এসেছিল, যখন প্রথম লকডাউন শুরু হয়, তখন জিডিপি কিন্তু নেগেটিভে চলে গিয়েছিল, মাইনাসে চলে গিয়েছিল, তখন প্রোডাকশন কমে গিয়েছিল। তো এইটা বোঝা যায় কখন, যখন আমরা বেস ইয়ার ধরি। এই জন্যে এইটাকে আমরা নাম দিচ্ছি রিয়েল জিডিপি, আসল জিডিপি। এখানে কোনো মুদ্রাস্ফীতি নেই, কোনো ইনফ্লেশন এর প্রভাবটা এখানে নেই। ওকে, এটাই হচ্ছে রিয়েল জিডিপি আর
নমিনাল জিডিপির পার্থক্য, এবং এই দুটোই কিন্তু খুব গুরুত্ব সহকারে এটা হিসাব করা হয়। বর্তমানে কথাবার্তা চলছে যে বেস ইয়ারটাকে চেঞ্জ করে 2017-18 করা হবে, এরকম কথা চলছে, যদিও সেটা এখনও ফাইনালাইজ হয়নি। কিন্তু 11-12 যে বেস ইয়ার এটা অবশ্যই মনে রাখতে হবে। ওকে, নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি নিয়ে কারো কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। ওকে না স্যার প্রশ্ন। ওকে, তাহলে আমি নেক্সট পোর্শনে যাচ্ছি। এইবার জিডিপি যে মেজারমেন্ট, এত বড় একটা দেশ বা যে কোনো দেশের জিডিপি যে হিসাব করা হবে সেটা তো এত সহজ কাজ নয়। একটা পুরো সারা দেশের জিডিপিটা আমরা কি করে হিসাব করব? এত কিছু উৎপাদন হচ্ছে, এত কারখানা, এত সমস্ত কিছু, অলিতে গলিতে সব কিছু ইকোনমিক কাজকর্ম হচ্ছে, তাহলে সেটা আমরা হিসাব করব কি করে? কি কি পদ্ধতিতে আমরা হিসাব করব? তো জিডিপি ক্যালকুলেশনের মূলত তিনটে পদ্ধতি রয়েছে। তিনটে পদ্ধতি রয়েছে। অনেক পদ্ধতিতে হিসাব করা যায়, কিন্তু মূলত তিনটে পদ্ধতি রয়েছে। কি কি পদ্ধতি? এটা নিশ্চয়ই কেউ বলতে পারবে কি কি পদ্ধতি রয়েছে জিডিপি হিসাব করার? প্রোডাক্ট মেথড, ইনকাম মেথড, প্রোডাক্ট মেথড, ইনকাম মেথড, আর কনজাম্পশন মেথড, কনজাম্পশন। এক্সপেন্ডিচার বা কনজাম্পশন একই, সেম। এখন প্রোডাক্ট মেথড জিনিসটা কি, ইনকাম মেথড জিনিসটা কি, আর এক্সপেন্ডিচার মেথড জিনিসটা কি? প্রোডাক্ট মেথড অর্থাৎ এই যে প্রোডাকশনগুলো হচ্ছে, প্রোডাকশন যেগুলো হচ্ছে, এটাকে প্রোডাকশনটা মেথডটাকে এটাকে ভ্যালু অ্যাডেড মেথডও বলে। ভ্যালু অ্যাডেড মেথড। কেন ভ্যালু অ্যাডেড বলা হচ্ছে? কারণ যখনই একটা প্রোডাকশন হচ্ছে, একটা নির্দিষ্ট ধাপে, একটা প্রোডাকশন তো সবসময় একটা ধাপে হয় না, কিছু কিছু আছে একটা ধাপে হয়ে যায়, কিছু কিছু দ্রব্য আছে যেগুলো একেবারেই ফার্স্ট টাইমেই উৎপাদন হয় আর তার বাইরে কিছু নেই, কিছু কিছু আছে যেগুলো নানা ধাপে তৈরি হয়। ধরা যাক একটা জুতো তৈরি হচ্ছে, প্রথমে চামড়াটা আসবে, তারপরে সেটা বিভিন্নভাবে সেলাই করা হবে, তাতে রং দেওয়া হবে, বিভিন্ন রকম টাইপের কার্যকলাপ সেখানে আছে, বাধাই করা হবে, বক্সিং করা হবে, এরকম নানান ধরনের স্টেপ আছে। প্রত্যেকটা স্টেপে এই যে ভ্যালু অ্যাড হচ্ছে, যতগুলো ভ্যালু অ্যাড হচ্ছে, লাস্ট গিয়ে একটা টোটাল অ্যামাউন্ট পাওয়া যাবে। এক হতে পারে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা স্টেপের ভ্যালুগুলো ধরলাম, অথবা ফাইনাল গুডসের যে ভ্যালুটা সেটা ধরলাম। যে কোনো একটা ধরে আমরা এই প্রোডাক্ট মেথডের হিসাবটা করি। এটা একেবারে যেটা আমরা জিডিপি বলছি, যে প্রোডাকশন যেটা হচ্ছে, প্রোডাকশনের টোটাল যে ভ্যালুটা, মোট যে দামটা, সেটা হিসাব করা হচ্ছে সহজ কথায়, সেটাই হচ্ছে প্রোডাক্ট মেথড। আর ইনকাম মেথডটা কি? ইনকাম মেথড হচ্ছে আমাদের যে ফ্যাক্টর অফ প্রোডাকশন আছে, সেই ফ্যাক্টর অফ প্রোডাকশনের টোটাল যে ভ্যালু, সেটাকে আমরা বলছি ইনকাম মেথডে জিডিপি হিসাব করা। ফ্যাক্টর অফ প্রোডাকশন কি কি আছে? চারটে ফ্যাক্টর অফ প্রোডাকশন হয়। কি কি? একটা হচ্ছে জমি, হ্যাঁ, শ্রম, মূলধন, মেথোডোলজি বলে, জমি, শ্রম, মূলধন আর উদ্যোক্তা, এই চারটে হচ্ছে ফ্যাক্টর অফ প্রোডাকশন। কোনো প্রোডাকশন কিছু করতে গেলে তার একটা নির্দিষ্ট জায়গা থাকতে হবে, সেই জমি যার ওপর সেটা তৈরি হবে সেটা। শ্রম অবশ্যই লাগে, কোনো কিছু তৈরি করতে গেলে পরিশ্রম, শ্রম যে কোনো ধরনের শ্রম, সেটা মানসিক হতে পারে, শারীরিক হতে পারে, তো শ্রম লাগে। আর কি লাগে? মূলধন লাগে। অবশ্যই কোনো কিছু তৈরি করতে গেলে প্রথমে মূলধন লাগে, একটা নির্দিষ্ট পরিমাণ মূলধন তাকে জোগাতে হয়, সেখানে ইনভেস্ট করতে হয়। আর কি লাগে? উদ্যোক্তা, যিনি কিনা উদ্যোগ নিয়ে এই সমস্ত কাজকর্মগুলোকে এক জায়গায় করবেন, তাকে বলা হচ্ছে উদ্যোক্তা, যিনি এই কাজটা করবেন। এবার উদ্যোক্তা একজন না হয়ে অনেকজন হতে পারেন, যেটাকে আমরা শেয়ার হোল্ডার বলি। একটা নির্দিষ্ট প্রোডাকশনের নানান ধরনের প্রচুর লোক সেখানে শেয়ার নিতে পারে। তো জমি বাবদ যে রেন্ট দিতে হয় সেটা আমরা এখানে হিসাব করলাম। শ্রম বাবদ যে ওয়েজেস দিতে হয় সেটা আমরা হিসাব করলাম। মূলধনের যে ইন্টারেস্ট পে করতে হয়
সেটা আমরা হিসাব করলাম, আর উদ্যোক্তাদের যে প্রফিট আসছে সেটা আমরা এখানে হিসাব করলাম। এই যে চারটে ফ্যাক্টর, এই চারটে ফ্যাক্টরকে আমরা যখন যোগ করে দিচ্ছি তখন আমরা পাচ্ছি এই ইনকামটাকে, টোটাল যে ইনকাম, তখন আমরা এখানে পেয়ে যাচ্ছি ইনকাম মেথডে জিডিপি। আর কি রয়েছে এক্সপেন্ডিচার বা কনজাম্পশন মেথড, অর্থাৎ ইনকাম মেথডের ঠিক বিপরীত। এটা হচ্ছে টোটাল যে ইনকাম সেইটা, আর টোটাল যখন খরচে আমরা জিডিপি ক্যালকুলেশন করছি সেই তো একই ব্যাপার, কারণ একজনের যে ইনকাম হচ্ছে সেটা কারণ না কারোর কাছে সেটা তো খরচ, কোথাও না কোথাও তো সেটা সে খরচ করছে, এবং কারণ না কারোর কাছে সেই খরচটা হচ্ছে তার ইনকাম। তো এই যে এই বিষয়টা কিন্তু একই, ইনকাম মেথড আর এক্সপেন্ডিচার মেথডের বিষয়টা একই ব্যাপার, আমরা শুধু বিপরীতভাবে হিসাবটা করছি। এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচ মেথড, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু খরচ থাকে, তো সেই খরচগুলোকে আমরা যখন টোটাল করছি, সারা দেশে যত মানুষ যা খরচ করলো সেই খরচগুলোকে আমরা যখন টোটাল করছি তখন আমরা কিন্তু যে টোটাল হিসাবটা পাচ্ছি সেটাকে আমরা বলছি এক্সপেন্ডিচার মেথডে জিডিপি ক্যালকুলেশন। এক্সপেন্ডিচার মেথডের মধ্যে কি কি আসবে, কি কি এক্সপেন্ডিচার এখানে আসবে, কি কি খরচ আসবে, একটা ফর্মুলা আছে, এটা অবশ্যই জানতে হবে, যারা জানে এটা আমি জিজ্ঞাসা করব। ফর্মুলাটা কি? national income plus total consumption plus total saving. National income equal total consumption plus total saving. এখানে আবার সেভিং করতে থেকে আসছে, এখানে হচ্ছে ন্যাশনাল ইনকাম, আমি বলছি সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এই ফর্মুলাটা দিয়ে সরাসরি জিজ্ঞাসা করা হবে যে এটা বলতে কি বোঝায়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, এটাই হচ্ছে এক্সপেন্ডিচার বা কনজাম্পশন মেথডে জিডিপি হিসাব করার যে ফর্মুলা সেটা হচ্ছে এইটা। সি মানে কি? সি মানে হচ্ছে কনজাম্পশন, অর্থাৎ যেগুলো ভোগ করে থাকে সাধারণ মানুষ, কনজাম্পশন। আমরা আমাদের প্রত্যেক দিনের কিছু না কিছু প্রয়োজনীয় আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থানে যাবতীয় আমরা যেখানে যা কিছু খরচ করছি সেই কনজাম্পশনটাকে, সেটাকে আমরা এর মধ্যে ধরছি কনজাম্পশন, টোটাল কনজাম্পশন। সমস্ত যে প্রচুর সব সাধারণ মানুষ, সব মানুষ যে খরচটা করছে তাদের নিজস্ব প্রাত্যহিক জীবনে জীবন ধারণের জন্য, জীবন নির্বাহের জন্য, সেটাকে আমরা বলছি কনজাম্পশন। এটা একটা খরচ, এক্সপেন্ডিচার এটা খরচ, বেঁচে থাকার জন্য যে খরচটা লাগে সেটা। আই মানে হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য যে খরচ, ইনভেস্টমেন্ট। এই যে উদ্যোক্তা যারা ইনভেস্ট করছে, শুধু উদ্যোক্তা ইনভেস্ট করে না, সমস্ত যারা প্রোডাকশনের সাথে যুক্ত তারা ইনভেস্ট করেন, কোথাও না কোথাও তারা ইনভেস্ট করেন, অর্থাৎ তারা অর্থটাকে সেখানে ঢালেন। বিভিন্ন ব্যবসায়ী যারা রয়েছেন তারা কোথাও না কোথাও ইনভেস্ট করেন। তো ইনভেস্টমেন্টের মধ্যে যে খরচগুলো পড়ছে, যত ইনভেস্টমেন্ট পড়ছে তখন সেগুলো আমরা এক জায়গায় করলাম, সেটাকে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট। আর কি রয়েছে? গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, জি মানে হচ্ছে এখানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, অর্থাৎ সরকার যে খরচগুলো করছে সেটাকে আমরা এই জি এর মধ্যে ধরছি। ওকে, টোটাল গভর্নমেন্টের এক্সপেন্ডিচার সেটা আমরা জি এর মধ্যে ধরছি। এক্স মানে হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্টের জন্য যে খরচ হচ্ছে, আর এম মানে হচ্ছে ইম্পোর্ট, এক্সপোর্ট আর ইম্পোর্ট। এর মধ্যে এই যে প্লাস মাইনাস হয়ে যাচ্ছে এখানে, আমরা অর্থাৎ আমরা যদি এক্সপোর্ট বেশি করে থাকি, বাইরে বিদেশে বেশি পাঠিয়ে, তাহলে ইনকামটা আমাদের বেশি হবে, আর ইম্পোর্ট যদি বেশি করে থাকি তাহলে এটা নেগেটিভ হবে। আচ্ছা, এইবার তাহলে বোঝা গেল আমরা সাধারণ মানুষ যে খরচ করছে বেঁচে থাকার জন্য, যাবতীয় শুধু বেঁচে থাকা নয়, লাক্সারি আইটেমও থাকে, সমস্ত ধরনের যে খরচ করছে সেই খরচগুলো এর মধ্যে পড়ছে, সি এর মধ্যে পড়ে যাচ্ছে। ইনভেস্টের জন্য যে খরচগুলো পড়ছে সেটা এখানের মধ্যে পড়ে যাচ্ছে। জি মানে হচ্ছে গভর্নমেন্টের যে খরচগুলো, সরকার যাবতীয় যা খরচ করছে তাই সেগুলো এর মধ্যে পড়ছে, আর এখানে এক্সপোর্ট ইম্পোর্টের মধ্যে পড়ছে। এইবার এটা যখনই আমরা টোটাল করে এখানে প্লাস মাইনাস করে টোটাল করব, তখন আমরা ন্যাশনাল ইনকাম পাবো এই এক্সপেন্ডিচার মেথডে বা কনজাম্পশন মেথডে। ওকে, বোঝা গেল। এইবার একটা বিষয়, সরকার যে খরচ করে থাকে সব খরচ কিন্তু এর মধ্যে ধরা চলবে না। আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে ইকোনমিক অ্যাক্টিভিটি সেইগুলোই বলা হবে যেইগুলো কিছু কাজ করে কিছু ইনকাম করছে। যেমন সরকার বিভিন্ন ভাতা দিয়ে থাকে, এটা কিন্তু কোনো অর্থনৈতিক কার্যকলাপ নয়, এটা ন্যাশনাল ইনকামের মধ্যে আসবে না। যত রকম ভাতা সরকার দিয়ে থাকে সেটা কোনো ন্যাশনাল ইনকামে আসবে না।
সরকার যেগুলো সাবসিডি দিয়ে থাকে সেগুলো এর মধ্যে আসবে না, ছাড় যেগুলো দিয়ে থাকে, সাবসিডি দিয়ে থাকে, সেগুলো এর মধ্যে আসবে না, কারণ এখানে প্রোডাকশানে কিছু ব্যাপার আসছে না, কোনো অর্থনৈতিক কার্যকলাপ এটা নয়। তো এই যে সরকার এই যে বিষয়গুলো, এটা এখানে বাদ দিতে হবে, এগুলো বাদ দিতে হবে। দিয়ে সরকার যে অন্যান্য সমস্ত যে খরচগুলো করে থাকে সেই সব খরচ সব কিছু এর মধ্যে আসবে, শুধু এইগুলো খেয়াল রাখতে হবে যেগুলো অর্থনৈতিক কার্যকলাপই নয় সেগুলো আমরা এর মধ্যে আনবো না, প্রোডাকশানের মধ্যে সেগুলো আসবে না। তো এই হচ্ছে বিষয়, জিডিপি ক্যালকুলেশনের ক্ষেত্রে এই জিনিসগুলো থাকে। আচ্ছা, এবার আরেকটা টার্ম থাকে, আরও কয়েকটা টার্ম থাকে, জিডিপি সংক্রান্ত কয়েকটা টার্ম থাকে, সেটা একটুখানি আমি ডিসকাস করে নেব। আশা করছি এগুলো বোঝা যাচ্ছে। আমি রেকর্ডেড সেশনটাও দিয়ে দেব, দেখে নিলে কোনো সমস্যা থাকবে না, বা কারো কিছু প্রশ্ন থাকলে এখনই করতে পারো। এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট। আমরা জিডিপি দেখলাম, জিএনপি দেখলাম, আর এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট জিনিসটা কি? জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন। জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনে বাংলা হচ্ছে অবমূল্যায়ন। অর্থাৎ জিএনপিটা আমরা বুঝলাম যে আমাদের যে সিটিজেন থাকে, যারা আমাদের নাগরিক, তাদের যে মোট আয় সেটা হচ্ছে জিএনপি। সে তারা দেশেই থাকুক বিদেশেই থাকুক, টোটাল সিটিজেনের আয়টাই হচ্ছে জিএনপি। আর জিডিপি থেকে আমরা বিদেশিদের আয়টাই বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমরা জিএনপি পেয়ে যাচ্ছি। আর এনএনপিটা তাহলে কি? যখনই কোনো দ্রব্য উৎপাদন হচ্ছে কোনো কারখানায়, ধরা যাক কারখানাতে দ্রব্য উৎপাদন হচ্ছে, কারখানায় বিভিন্ন যন্ত্রপাতি আছে, সেই যন্ত্রপাতির ক্ষয় হচ্ছে দিন দিন, সেই ক্ষয়গুলো যখন বাদ যাচ্ছে সেটা কিন্তু বলা হচ্ছে ডেপ্রিসিয়েশন। সেই ক্ষয় বাবদ তাকে রিপ্লেসমেন্ট করতে হয়, সেই সব যন্ত্রপাতি রিপ্লেসমেন্ট করতে হয়, সেটাও একটা ডেপ্রিসিয়েশনের মধ্যে পড়ে, সেটা আমরা বাদ দিচ্ছি। নেট মানেই হচ্ছে, এখানে নেট মানেই হচ্ছে একেবারে জিস্ট, যে জিনিসটা একেবারে জিস্ট, একটা বছরের টোটাল প্রোডাকশন সব কিছু আমরা যখন হিসেব করে ফেলছি, কিন্তু এই ডেপ্রিসিয়েশনটা আমাদের বাদ দিতে হচ্ছে, কারণ এই বাবদ একটা খরচ আছে, ওই সমস্ত কারখানা ওই সব যন্ত্রপাতিগুলো সারানো বাবদ একটা খরচ আছে। আরেকটা কি আছে, ধরা যাক বিভিন্ন যে দ্রব্য থাকে, সেই দ্রব্যগুলো কিন্তু দীর্ঘদিন যখন একই জায়গাতে পড়ে থাকে বা দীর্ঘদিন সময় হয়ে যায়, তার তো ভ্যালুটা কমে যায়, কারণ সেটা ব্যবহার হচ্ছে দীর্ঘ সময়। তো এটাই হচ্ছে অবমূল্যায়ন, সহজ কথা এটাই অবমূল্যায়ন। এই যে ডেপ্রিসিয়েশন, এটাকে যখন বাদ দিচ্ছি আমরা, তখনই আমরা পাচ্ছি এনএনপি। তো এখানে বিভিন্ন রকম কোয়েশ্চেনে ফর্মুলা জিজ্ঞাসা করা হয় যে এনএনপি জিনিসটা কি। তো জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন যখন আসছে, তখনই বলা হচ্ছে সেটা এনএনপি বা নেট ন্যাশনাল প্রোডাক্ট। নেট মানেই বুঝতে হবে সেটা একেবারে জিস্ট জিনিসটা আসছে, নেট। ওকে, বোঝা গেছে? এবার আরেকটা টার্ম আছে জিডিপি ডিফ্ল্যাটর। জিডিপি ডিফ্ল্যাটর এটা কি? এটা জানা আছে কারো? এটা হচ্ছে নমিনাল জিডিপি, অর্থাৎ বর্তমান বাজার মূল্যে যে জিডিপি, সেটা বাই রিয়েল জিডিপি, অর্থাৎ বেস ইয়ার ধরে যেটা হচ্ছে সেটা, এটা বাই এটা ইন্টু 100। এটা যখন করছি তখন পাওয়া যাচ্ছে জিডিপি ডিফ্ল্যাটর। এটা করার কারণ কি? কি বললাম আমি, রিয়েল জিডিপি থেকে নমিনাল জিডিপির তফাৎ কোথায়? যে বাজার মূল্য যে বাড়ছে, অর্থাৎ ইনফ্লেশন হচ্ছে, দ্রব্যমূল্য বাড়ছে, দ্রব্যের দাম বাড়ছে, সেটা আমরা রিয়েল জিডিপিতে বাদ দিই আর নমিনাল জিডিপিতে সেটা ধরা হয়। এবার যখনই আমরা এটা বা এটা করে ক্যালকুলেশন করছি, তাহলে মূল্য বৃদ্ধি কতটা হচ্ছে সেইটা কিন্তু আমরা বের করে ফেলতে পারছি, কতটা দাম বেড়েছে। কারণ নমিনাল জিডিপি ভ্যালুটা বেশি আসবে, কারণ ইনফ্লেশন হয়েছে, এটা দেখে আমরা বলতে পারি, বা কমও আসতে পারে। যদি ডিফ্লেশন হয় তখন কম আসবে। ডিফ্লেশন অর্থাৎ যেটাকে আমরা বলি মন্দা। ইনফ্লেশন হচ্ছে মূল্যবৃদ্ধি আর ডিফ্লেশন হচ্ছে মন্দা। মন্দা আসার অর্থ কি? দ্রব্যের দাম কিন্তু এখানে কমে যায়, মানুষের হাতে অর্থ থাকে না, অর্থাৎ মানুষের হাতে অর্থ নেই, অর্থ কমে গেছে। তাহলে কী হবে? বাজারে যে দ্রব্যগুলো আছে সেগুলো কেউ কিনতে আসবে না, অটোমেটিক্যালি তার দামটা কমে যাবে। তো এটাই হচ্ছে মন্দা, ডিফ্লেশন। ডিফ্লেশন হলে আবার নেগেটিভও আসতে পারে এটা। তো যাই হোক, মূলত মূল্য বৃদ্ধি কতটা হচ্ছে, জিডিপি ডিফ্ল্যাটর থেকে আমরা এই হিসাবটা
করে নিতে পারি। ওকে, তো এটা হলো জিডিপি ডিফ্লেটর। তো জিডিপি সংক্রান্ত যে টার্মগুলো আমি মোটামুটি এখানে কিন্তু বলে দিয়েছি, জিডিপি সংক্রান্ত যে টার্মগুলো সেগুলো বলে দিয়েছি। কারো কিছু অসুবিধা থাকলে, জানার থাকলে জিজ্ঞাসা করতে বলবো। এরপর আমি ট্যাক্সেশনটাও কিন্তু আজকে শুরু করব, ট্যাক্সেশনটা শুরু করব। জিডিপি নিয়ে কোনো কিছু প্রশ্ন আছে? ওকে, তো ট্যাক্সেশন, সরকারের যে মূল আয়, একটা সরকার তার যে মূল আয়, সেটা কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক, সেটা কিন্তু ট্যাক্স। সাধারণ মানুষ যে ট্যাক্সগুলো দেয় সেটা হচ্ছে মূল আয়। সরকারের আরও অনেক উৎস রয়েছে আয়ের, কিন্তু ট্যাক্সটাই হচ্ছে মূল আয়। এবার এই যে ট্যাক্স, এটাকে আমরা বৃহৎ অর্থে দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স। এখন ডাইরেক্ট ট্যাক্স কাকে বলা হবে? ডাইরেক্ট ট্যাক্স কাকে বলা হবে? যখন কোন জিনিসের উপর সরাসরি ট্যাক্স বসে তখন তাকে ডাইরেক্ট ট্যাক্স বলে, যেমন ইনকাম ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স। হ্যাঁ, মানে এটা সরাসরি সরকারকে সরাসরি তুলে দিতে হয়, মাঝখানে কোনো মিডলম্যান থাকছে না, কোনো মিডলম্যান থাকছে না, সরাসরি কিন্তু গভর্নমেন্টের খাতে যেগুলো দিতে হচ্ছে সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। সেই জন্যই ডাইরেক্ট, সরাসরি দিতে হচ্ছে, মাঝে কিছু থাকছে না। ইনডাইরেক্ট ট্যাক্স কোনগুলো? বিভিন্ন দ্রব্যের উপর যে ট্যাক্সগুলো বসানো হচ্ছে। আমরা প্রত্যেকটা দ্রব্যের জন্য কিন্তু ট্যাক্স দিয়ে থাকি। যে সমস্ত দ্রব্যগুলো আমরা কিনছি সেগুলোর উপর কিন্তু ট্যাক্স থাকে, সেগুলোর উপরে ট্যাক্স থাকে, যেটা আমরা জিএসটি বলি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। গুডস অর্থাৎ দ্রব্য, কোনো দ্রব্যের উপর যে ট্যাক্সটা ফেলা হয় সেটা হচ্ছে এই ট্যাক্সটা। এবং এটা কিন্তু একটা ইনডাইরেক্ট ট্যাক্স, এটা কিন্তু একটা ইনডাইরেক্ট ট্যাক্স। জিএসটি হচ্ছে একটা টোটালি ইনডাইরেক্ট ট্যাক্স, কারণ এটা ইনডাইরেক্টলি ফেলা হচ্ছে। জিএসটি আমরা কখনোই সরকারকে একবারে সরাসরি হাতে গিয়ে দিয়ে আসি না, সরকারকে ঘরে পাঠাই না আমরা, এটা তো এটা ইনডাইরেক্ট ট্যাক্স। তো ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে সরাসরি সরকারকে দিতে হচ্ছে, ইনডাইরেক্ট ট্যাক্স সরকারের হাতেই যাচ্ছে কিন্তু ঘুরপথে যাচ্ছে, বিভিন্ন মাধ্যম হয়ে সরকারের হাতে যাচ্ছে, এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। এবার যেটা বিভিন্ন পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, কোনগুলো হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স? ডাইরেক্ট ট্যাক্স কোনগুলো হবে? ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স, যিনি ইনকাম করছেন একটা নির্দিষ্ট আয়ের সীমা পার হয়ে গেলে তাকে সরকারকে অর্থটা তুলে দিতে হচ্ছে, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ যেটা ঠিক করা হয়, তো সেটা তুলে দিতে হয় সরকারের হাতে, এটা ডাইরেক্ট ট্যাক্স একেবারে। তো ইনকাম ট্যাক্স। আর কি? কর্পোরেশন ট্যাক্স। হ্যাঁ, কর্পোরেশন ট্যাক্স, যারা বিভিন্ন কোম্পানি রয়েছে তাদেরও একটা নির্দিষ্ট আয় সীমা যখন পার হয়ে যায় তখন সেই অতিরিক্ত আয়ের একটা পার্সেন্টেজ সরকারের হাতে তুলে দিতে হয়, যেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। আর কি থাকবে? ওয়েলথ ট্যাক্স। ওয়েলথ ট্যাক্স, নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি কেউ যদি রেখে থাকে সেটার উপরও কিন্তু তাকে ট্যাক্স দিতে হয় এবং সেটা সরকারের হাতে তুলে দিতে হয় সরাসরি, তো সেটা কিন্তু ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়বে। আচ্ছা, ইনডাইরেক্ট ট্যাক্সগুলো কোনগুলো পড়বে? তো জিএসটি পড়বে। জিএসটি আসার পর সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্সগুলো কিন্তু জিএসটির ভিতরেই চলে এসছে, সুতরাং এর মধ্যে সব ট্যাক্সগুলো রয়েছে। আর কি থাকে? এক্সাইজ ডিউটি। এক্সাইজ ডিউটিটা কি? যেটাকে আমরা বলি উৎপাদন শুল্ক। উৎপাদন শুল্ক, উৎপাদনের সময়, উৎপাদনের ফলে যে যে ট্যাক্সটা দিতে হয় উৎপাদনের জন্য, উৎপাদন শুল্ক, তো এটা হচ্ছে এক্সাইজ ডিউটি। আর থাকে কাস্টমস ডিউটি। কাস্টমস ডিউটি অর্থাৎ এটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের উপর যে করটা চাপানো হয়, যে ট্যাক্সটা চাপানো হয়, সেটা কাস্টমস ডিউটি। তো এগুলো কিন্তু ইনডাইরেক্টলি বসানো হয়, তো এটা মনে রাখতে হবে। জিএসটি, এক্সাইজ আর কাস্টম, এগুলো হচ্ছে সব ইনডাইরেক্ট ট্যাক্স। আর দুটো টার্ম আছে এখানে এর সাথে জড়িত, গুরুত্বপূর্ণ টার্ম আছে। ডাইরেক্ট ট্যাক্সকে বলা হয় প্রোগ্রেসিভ ট্যাক্স। প্রোগ্রেসিভ ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্সকে বলা হয় রিগ্রেসিভ ট্যাক্স। রিগ্রেসিভ ট্যাক্স কেন এরকম বলা হয়?
কারণ ডাইরেক্ট ট্যাক্সটা কখন বসানো হচ্ছে, একটা মানুষেরকে ডাইরেক্ট ট্যাক্স কখন নিতে হচ্ছে, তার একটা নির্দিষ্ট ইনকাম যখন বাড়ছে, ইনকাম বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছালে তখন ডাইরেক্ট ট্যাক্স দিতে হচ্ছে, বা কর্পোরেটের ক্ষেত্রে তাই, ওয়েলথ ট্যাক্সের ক্ষেত্রেও তাই। সকলকে এটা দিতে হচ্ছে না, যারা একটা নির্দিষ্ট আয়ের উপর বেশি চলে যাচ্ছে যাদের, তখনই কিন্তু এই ডাইরেক্ট ট্যাক্স দিতে হচ্ছে। সেজন্য এটাকে বলা হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স। এবং এটা কিন্তু শুধুমাত্র যারা হাই ইনকাম পপুলেশন যেগুলো যারা রয়েছেন তাদের উপরেই কিন্তু এগুলো চাপানো হয়। ইনডাইরেক্ট ট্যাক্স কিন্তু সকলের উপর চাপে, প্রত্যেকে, ধনী দরিদ্র নির্বিশেষে ইনডাইরেক্ট ট্যাক্স কিন্তু চাপে। সেটা জিএসটি, এক্সাইজ, সমস্ত কিছু এগুলো কিন্তু প্রত্যেকের উপর সমানভাবে অ্যাপ্লিকেবল হয়, তার ইনকাম যাই হোক না কেন। এই জন্য এটাকে বলা হচ্ছে রিগ্রেসিভ ট্যাক্স। তো প্রোগ্রেসিভ ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স মনে রাখতে হবে, আর রিগ্রেসিভ ট্যাক্স হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তো এইগুলো সমস্ত খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি ট্যাক্সেশনের ভিতরে আজকে আমি ঢুকবো না, আমি এইটুকুই কভার করব। অনেক টাইপের যে ট্যাক্সগুলো এর মধ্যে রয়েছে, কবে এই ট্যাক্সগুলো এসেছিলো, কী এসেছিলো না এসেছিলো, বিভিন্ন ফ্যাকচুয়াল কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়, সেস কাকে বলা হয়, বা আরও যে সমস্ত ট্যাক্সগুলো রয়েছে, অ্যাঞ্জেল ট্যাক্স, সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স, সেলস ট্যাক্স, ইনহেরিটেন্স ট্যাক্স, এরকম নানান টাইপের ট্যাক্স রয়েছে। সেইগুলো নিয়ে এর পরে দিন আমি ডিটেলসে আলোচনা করব, বা আরও অন্যান্য যেগুলো আছে সেগুলো আলোচনা করব। আজকের ক্লাস থেকে কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে বলবো, তারপর আমি ক্লাসটা কমপ্লিট করব। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমি এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।